সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে শুরু করতে যাচ্ছি হ্যারি পটার সিরিজের প্রথম গল্প, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম ক্যারেজকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই ছেলেটি। জায়গার নাম প্রিভেট ড্রাইভ, বাড়ি নম্বর 4। সেখানে বসবাস করেন ডার্সলি দম্পতি। এই দম্পতি গর্ব করে বলেন যে তারা খুবই স্বাভাবিক মানুষ। তারা কোনো অলৌকিক ঘটনা বা ভূত প্রেত জাতীয় কিছুতে বিশ্বাস করেন না। এগুলো তাদের কাছে সম্পূর্ণ অর্থহীন। মিস্টার ডার্সলি হলেন গ্রুনিংস নামের একটি ড্রিল কোম্পানির পরিচালক। তিনি দেখতে বেশ লম্বা এবং মোটা। তার বিশাল গোঁফ, তবে তার ঘাড় নেই বললেই চলে। অপরদিকে তার স্ত্রী মিসেস ডার্সলি একটু হালকা পাতলা, চুল বাদামি, তার ঘাড়টা অস্বাভাবিক লম্বা। এটি আবার তার খুব কাজে লাগে। তিনি লম্বা ঘাড় বাঁকিয়ে বাগানের খোঁজ খবর করেন। পাড়া প্রতিবেশীরা কে কি করছে তা জানতে গোয়েন্দাগিরি করেন। ডার্সলি দম্পতির একটি মাত্র ছেলে, নাম ডাডলি। তারা বলেন এমন ছেলে হাজারে একটা মেলে। ডার্সলি পরিবার যা চান তারা সবই পায়, কিন্তু তাদের একটি গোপন বিষয় আছে। তারা চায় না এই বিষয়টি আর কেউ জানুক। তারা প্রতি মুহূর্তেই ভয়ে ভয়ে থাকেন তাদের এই গোপন বিষয়টা বুঝি কেউ জেনে ফেলল। পটার পরিবারের ব্যাপারে তারা বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। মিসেস পটার হচ্ছেন মিসেস ডার্সলির বোন, তবে দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ ছিল না। মিসেস ডার্সলি এমন ভাব দেখাতেন যেন তার কোনো বড় বোনই নেই, কারণ তার বোন এবং তার নিষ্কর্মা স্বামীর সাথে মিসেস ডার্সলি বা তার স্বামীর বিন্দুমাত্র মিল ছিল না। পটার পরিবারের কেউ যদি তাদের বাড়িতে এসে পড়ে তাহলে পাড়া প্রতিবেশী কী বলবে, এই নিয়ে মিসেস ডার্সলি ভয়ে ভয়ে থাকতেন। ডার্সলি পরিবার জানতেন যে পটার দম্পতির একটা ছোট্ট ছেলে আছে। তারা কখনোই এই ছেলেটাকে দেখেনি। এই ছোট ছেলেটির কারণে ডার্সলি পরিবার নিজেদেরকে পটার পরিবার থেকে দূরে রাখতেন। তারা চাননি তাদের ছেলে ডাডলি পটার পরিবারের ছেলেরার সঙ্গে মেলামেশা করুক। আমাদের গল্পের শুরু মঙ্গলবার দিনটিতে। ছিল মেঘলা। এই মেঘলা দিনে কখনোই মনে হয়নি ওই দিন কিছুক্ষণ পর দেশে অদ্ভুত বা রহস্যজনক কিছু ঘটবে। মিস্টার ডার্সলি গুনগুন শুনছিলেন এবং কাজে যাওয়ার জন্য বিরক্তিকর কাজটাই বাঁধছিলেন। তাদের পুত্র ডাডলি ঘর কাঁপিয়ে চিৎকার করছিল। মিসেস ডার্সলি গল্প থামিয়ে বেশ কসরত করে চিৎকাররত ডাডলিকে একটি উঁচু চেয়ারে বসালেন। সেই সময় তারা কেউই লক্ষ্য করেননি যে একটি বাদামি রঙের প্যাঁচা তার পাখা ঝাপটাতে ঝাপটাতে তাদের ঘরের জানালায় এসে বসেছে। সকাল 8:30টায় মিসেস ডার্সলি অফিসে যাওয়ার আগে তার ব্রিফকেস হাতে নিয়ে মিসেস ডার্সলির চিবুকে চুমো খেলেন। একই সঙ্গে পুত্র ডাডলিকে তিনি বিদায়ী চুমো দিতে চেষ্টা করে ব্যর্থ হলেন। ডাডলি তখন খাচ্ছিল আর এদিকে সেদিকে দেয়ালের দিকে ছুঁড়ে মারছিল। পুত্রকে হাই বলেই মিস্টার ডার্সলি ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর গাড়িতে চড়ে সোজা অফিসের দিকে রওনা হয়ে গেল। মিস্টার ডার্সলির কাছে আজ সব কিছু যেন বড়ই অদ্ভুত মনে হচ্ছে। তিনি গাড়ি থেকে দেখতে পেলেন রাস্তায় একটি বিড়াল মানচিত্র দেখছে। ডার্সলি বুঝতে পারলেন না তিনি সত্যিই কি দেখছেন। তিনি তার মাথা বাঁকালেন। একই দৃশ্য। প্রিভেট ড্রাইভের কোনায় আরও একটি বিড়াল দাঁড়িয়ে আছে, তবে এবার কোনো মানচিত্র নেই। ডাডলি বুঝতে পারলেন না ঠিক কী ঘটেছে। এটা কি ভোজবাজি? ডার্সলি ঠিক বুঝে উঠতে পারলেন না। তিনি চোখ কচলে বিড়ালটার দিকে তাকালেন। বিড়ালটাও এবার তার দিকে তাকালো। ডার্সলির গাড়ি তখন সামনে এগোচ্ছে। তিনি যখনই গাড়ির আয়নায় চোখ রেখেছেন তখনই বিড়ালটাকে দেখছেন। বিড়ালটা রাস্তার ফলক দেখছে, প্রিভেট ড্রাইভ নম্বর। কিন্তু বিড়ালের তো পড়ার কথা নয়, মানচিত্র দেখারও কথা নয়। কোনো ঘোরের মধ্যে আছেন কিনা তা বোঝার জন্য মিস্টার ডার্সলি শরীরকে ঝাঁকুনি দিয়ে বিড়ালের বিষয়টাকে মাথা থেকে তাড়ালেন। তার মাথায় এখন একটাই চিন্তা, ড্রিলের বড় অর্ডারটা আজ তার পাওয়ার কথা। মিস্টার ডার্সলির মগজ থেকে আবার ড্রিলের চিন্তা উধাও হয়ে গেল।
তিনি গাড়ি থেকে রাস্তায় দেখলেন লোকজন অদ্ভুত ঢোলা পোশাক পরে পায়চারি করছে। চারিদিকে সকালের যানজট। কাউকে অদ্ভুত পোশাক পরতে দেখলে ডার্সলি খুব বিরক্ত হন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে তিনি বাইরে অদ্ভুত পোশাক পরা লোকজনদের দেখতে লাগলেন। লক্ষ্য করলেন তাদের মধ্যে কেউই বয়সে তরুণ নয়। এতে তিনি আরও ক্ষেপে গেলেন। কিছুক্ষণ পর সড়ক যানজট মুক্ত হলো। অবশেষে অফিসে পৌঁছলেন। অফিসে পৌঁছানো মাত্রই তার মাথায় ড্রিলের চিন্তা ফিরে এলো। মিস্টার ডার্সলি সবসময় জানালার দিকে পেছন ফিরে বসেন। তার অফিস 10 তলায়। তিনি যদি সেখানে না বসতেন তাহলে ড্রিলের প্রতি মনোযোগ দেওয়া আরও কঠিন হয়ে পড়ত। তিনি যদিও কোনো প্যাঁচা দেখতে পেলেন না, কিন্তু পথের লোকজন দিনের আলোয় প্যাঁচা দেখছিল। তারা হাঁ করে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের অনেকেই হয়তো জীবনে কখনো রাতের বেলায়ও প্যাঁচা দেখেননি। অথচ ডার্সলি নিজে খাঁটি প্যাঁচা মুক্ত একটি সকাল কাটালেন। অফিসে একে একে 5 জনকে বকাঝকা করলেন। এরপর ডার্সলি কয়েকটা জরুরি ফোন করলেন। আরও খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করলেন। মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল। তিনি ভাবলেন হাত পা ছড়াবার জন্য একটু হেঁটে আসা দরকার। তিনি বেকারি থেকে মিষ্টি রুটি কেনার জন্য পথে নামলেন। অদ্ভুত পোশাকের লোকদের কথা তিনি ভুলে গেলেন। বেকারির সামনে কয়েকজনকে অদ্ভুত পোশাক পরে দেখে তার আবার তাদের কথা মনে পড়ল। তিনি কড়া দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তার রাগের কারণ তিনি বুঝতে পারলেন না, তবে তাদের দেখে তিনি অত্যন্ত বিরক্ত হলেন। লোকগুলো উত্তেজিত স্বরে কানাকানি করছিল। মনে হলো তারা পটারের কথা বলছে। মিস্টার ডার্সলির কানে ভেসে এলো, পটাররা? হ্যাঁ ঠিক, এটাই আমি শুনেছি। হ্যাঁ, তাদের ছেলে হ্যারি। এসব কথা শুনে মিস্টার ডার্সলি স্তব্ধ হয়ে গেলেন। ভয় তাকে গ্রাস করল। যারা ফিস ফিস করছিল তিনি তাদের দিকে তাকালেন। একবার ভাবলেন কিছু জিজ্ঞেস করবেন, পরে ভাবলেন জিজ্ঞেস না করাই ভালো। মিস্টার ডার্সলি রাস্তা পার হলেন এবং দ্রুতবেগে অফিসের দিকে ছুটলেন। অফিসে ঢুকেই সচিবকে বললেন তাকে কেউ যেন বিরক্ত না করে। তিনি টেলিফোন হাতে নিয়ে বাসায় ফোন করার জন্য ডায়াল ঘোরালেন। পর মুহূর্তেই মত পাল্টে রিসিভার রেখেও দিলেন। এরপর গোফে তা দিতে দিতে ভাবলেন এসব চিন্তা বোকামি ছাড়া আর কিছুই নয়। পটার তো বিশেষ কোনো নাম নয়, অনেক লোকের নামই পটার হতে পারে, এবং হ্যারি নামে তাদের একটা ছেলেও থাকতে পারে। তার নাম পটার না হয়ে হারভে বা হ্যারোল্ডও হতে পারত, কিন্তু ছেলেটিকে তিনি এখন পর্যন্ত দেখেননি। এসব কথা জানিয়ে মিসেস ডার্সলিকে ভয় পাইয়ে দেবার কোনোই কারণ নেই। তার বোনের নাম উচ্চারণ করলেই মিসেস ডার্সলি ঘাবড়ে যান। এই জন্য তিনি স্ত্রীকে দোষ দিচ্ছেন না। তার জায়গায় হলে হয়তো তিনিও তাই করতেন। বিকেলে তিনি কাজে আর মনোযোগ দিতে পারলেন না। 5টায় যখন অফিস থেকে বের হলেন তখনও চিন্তায় স্পষ্ট চিন্তার ছাপ। অফিস থেকে বেরোবার সময় দরজার বাইরে একটা লোকের সঙ্গে তার ধাক্কা লাগলো। লোকটা প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। তার দিকে তাকিয়ে মিস্টার ডার্সলি বললেন, দুঃখিত। কয়েক সেকেন্ড পর মিস্টার ডার্সলি খেয়াল করলেন যে লোকটা বেগুনি রঙের আলখেল্লা পড়েছে। মাটিতে প্রায় পড়ে গেলেও লোকটাকে বিন্দুমাত্র বিচলিত মনে হলো না, বরং তার মুখে স্মিত হাসির রেখা। বলল, স্যার, দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো কিছুই আজ আমাকে বিচলিত করতে পারবে না। আনন্দ করুন, ফুর্তি করুন। অবশেষে ইউ নো হু বিদায় নিয়েছে। আপনার মতো জাদুতে অবিশ্বাসী মাগলরাও আজ আনন্দ করা উচিত এই শুভ দিনে। শুভ দিন। বৃদ্ধ লোকটা রাস্তার মাঝখানে মিস্টার ডার্সলিকে বুকে জড়িয়ে ধরল, পরে আবার ছেড়ে দিয়ে হাঁটা শুরু করলো। মিস্টার ডার্সলি অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলো। এই অদ্ভুত লোক তাকে রাস্তায় বুকে জড়িয়ে ধরেছে। লোকটা আবার তাকে মাগলও বলেছে। সব কিছুই তার কাছে ধাঁধার মতো মনে হচ্ছে। তিনি দ্রুত বেগে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলেন। ভাবলেন হয়তো এই সব কিছুই কল্পনা, তবে তাই বা হয় কি করে? তিনি তো এসব আজগুবি কল্পনায় বিশ্বাস করেন না। গাড়ি নিয়ে 4 নম্বর বাড়িতে প্রবেশ করতে করতেই প্রথমেই বিড়ালটা নজরে পড়ল। বিড়ালটা ছিল বাগানের দেয়ালের উপর বসা। ডার্সলি নিশ্চিত যে এটাকেই তিনি সকালে দেখেছিলেন। এর চোখের চারিদিকে একই চিহ্ন। বিড়ালটাকে দেখেও তার কোনো ভাবান্তর হলো না। হিস! বিড়ালটার উদ্দেশ্যে তিনি জোরে শব্দ করলেন, নড়ল না।
বরং তার দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। তিনি ভাবলেন, এটা তো বিড়ালের স্বাভাবিক আচরণ নয়। আবার ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টাও করলেন। বাড়ির ভেতরে প্রবেশ করার সময় ডার্সলি ভাবলেন এতক্ষণে যা কিছু ঘটেছে তার কিছুই স্ত্রীকে বলবেন না। সুন্দর স্বাভাবিকভাবেই মিসেস ডার্সলির দিনটা কাটল। রাতে খাবার সময় তিনি স্বামীকে প্রতিবেশিনী ও তার কন্যার ঝগড়ার আদ্যোপান্ত বললেন। ডার্লি যে একটা নতুন শব্দ শিখেছে তাও তিনি উল্লেখ করলেন। মিস্টার ডার্সলি স্বাভাবিক থাকার পুরো চেষ্টা করলেন। ডার্লি যখন ঘুমিয়ে পড়ল, সন্ধ্যার শেষ খবর শোনার জন্য তিনি তখন বসার ঘরে গেলেন। খবরে শোনা গেল, পাখি বিশারদগণ লক্ষ্য করেছেন যে প্যাঁচা আজ অস্বাভাবিক আচরণ করছে। প্যাঁচা রাতের পাখি, দিনের আলোয় একে খুব কমই দেখা যায়, কিন্তু আজ সকালেই অনেক প্যাঁচা উঠতে দেখা গেছে। বিশেষজ্ঞরা প্যাঁচার আচরণের আকস্মিক পরিবর্তনের কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সংবাদ পাঠক হাসতে হাসতে প্যাঁচাকুলের এ আচরণকে গভীর রহস্যময় বলে উল্লেখ করলেন। আবহাওয়াবিদরাও জানালেন, আমরা এ সম্পর্কে কিছু জানি না, কিন্তু আজ প্যাঁচা এখানেই শুধু অস্বাভাবিক করেছে এমনটা নয়। কেন্ট, ইয়র্কশায়ার ও ড্যান্ডি থেকেও দর্শকরা ফোন করে একই খবর জানিয়েছেন। আবহাওয়ার খবরে বলা হলো, আজ অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। দূর দূরান্ত থেকে ফোনের শ্রোতারা আমাদের জানিয়েছে যে গতকাল বৃষ্টির পরিবর্তে তালকা গোড়াবর্ষণের শব্দ শোনা গেছে। লোকজন আতশবাজি পুড়িয়ে আনন্দ করেছে। অবশ্য আজকের রাতেও বৃষ্টি হবে। মিস্টার ডার্সলি তার আরাম কেদারায় শক্ত হয়ে বসলেন এবং ভাবলেন, সারা ব্রিটেনেই তারকা গোলা বর্ষিত হচ্ছে। রাতের প্যাঁচা কেন দিনে উড়ে বেড়াচ্ছে? সর্বত্রই কি অদ্ভুত আলখেল্লা পড়া রহস্যময় লোক ঘুরে বেড়াচ্ছে? পটারকে নিয়ে ফিসফিসানি? 2 কাপ চা নিয়ে মিসেস ডার্সলি বসার ঘরে প্রবেশ করলেন। চায়ে মোটেই স্বাদ হয়নি। মিস্টার ডার্সলি ভাবলেন স্ত্রীকে কিছু বলা দরকার। তিনি তার গলা পরিষ্কার করে সংকোচের সাথে বলতে শুরু করলেন, পেটুনিয়া, প্রিয়তমা, তুমি কি ইদানিং তোমার বোনের কোনো খবর টবর পেয়েছ? তিনি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই। তার স্ত্রী ব্যথিত ও ক্ষুব্ধ চোখে তাকালেন। ডার্সলি দম্পতি বোঝাতে চাইলেন মিসেস ডার্সলির কোনো বোন নেই। তারা কখনো কখনো এই বিষয়ে আলোচনা করতেন না। না, হঠাৎ এ কথা কেন? মিসেস ডার্সলি রাগত স্বরে প্রশ্ন করলেন। মিস্টার ডার্সলি আমতা আমতা করে বললেন, আজকাল খুব আজগবি খবর শোনা যাচ্ছে। প্যাঁচা, তারকা, গোলাগুলি এবং আজ শহরে অদ্ভুত পোশাক পরা লোককে দেখলাম। কথার মাঝখানে মিসেস ডার্সলি বলে উঠলেন, তাই? মিসেস ডার্সলি নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলেন। মিস্টার ডার্সলি ভাবলেন, পটার সম্পর্কে যেসব কথা আজকে শুনেছেন তা স্ত্রীকে বলবেন কিনা। তিনি সিদ্ধান্ত নিলেন এ ব্যাপারে কথা না বলাই ভালো। তারপর খুব হালকাভাবে বললেন, তাদের ছেলেটা ডার্লির বয়সী হবে না? মিসেস ডার্সলি শুকনো কণ্ঠে জবাব দিলেন, আমার মনে হয় তাই। তার নাম কি? হ্যাওয়ার্ড না কি যেন? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো তার নাম হ্যারি। অনেকেই এ নাম রাখে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, মিস্টার ডার্সলি উত্তর দিলেন। তার বুক কাঁপছিল। এই নামটাই তো তিনি শুনেছেন। আমি তোমার সাথে একমত। উপরের তলায় ওঠার সময় মিস্টার ডার্সলি এই বিষয়ে আর কোনো কথা বললেন না। মিসেস ডার্সলি যখন স্নানের ঘরে, মিস্টার ডার্সলি তখন শোবার ঘরের জানলা দিয়ে বাড়ির সামনের বাগানের দিকে তাকালেন। বিড়ালটা তখনও সেখানে আছে। বিড়ালটা প্রাইভেট ড্রাইভের দিকে এমনভাবে তাকাচ্ছে যে মনে হচ্ছে বিড়ালটা কোনো কিছুর অপেক্ষা করছে। এসব কি তার কল্পনা, নাকি এর সঙ্গে পটারদের কোনো যোগসূত্র আছে? সত্যি যদি কোনো যোগসূত্র থাকে, তার ঝামেলাটা কিভাবে মোকাবিলা করবে সে কথা তিনি ভাবতেও পারছেন না। ডার্সলি দম্পতি ঘুমোতে গেলেন। মিসেস ডার্সলি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। কিন্তু মিস্টার ডার্সলির সহজে ঘুম এলো না। না ঘুমিয়ে তিনি আকাশ পাতাল ভাবতে লাগলেন। নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলেন এবং ভাবলেন যে আজকের অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে পটারদের কোনো যোগসূত্র যদি থেকেও থাকে তাদের কিছু আসে যায় না। তাদের কিছুতেই তার কাছে বা তার স্ত্রীর কাছে আসার কোনো কারণ নেই। তিনি এবং তার স্ত্রী পটারদের সম্পর্কে কী ধারণা রাখেন তা তাদের জানা আছে। পটাররা তাদের কোনো ক্ষতি করতে পারবে না।
কিন্তু তার ধারণা সঠিক ছিল না। মিস্টার ডার্সলি ক্রমশ অস্বস্তিকর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেও বাইরের দেয়ালের ওপর বিড়ালটার চোখে বিন্দুমাত্র ঘুম ছিল না। বিড়ালটা মূর্তির মতো বসেছিল। তার নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ ছিল প্রিভেট ড্রাইভের কোণায়। পরের রাস্তায় গাড়ির দরজায় সজোরে শব্দ হওয়া কিংবা দুটো প্যাঁচা এসে না বসা পর্যন্ত সে নড়ল না। প্রকৃতপক্ষে মধ্যরাত পর্যন্ত বিড়ালটা দেওয়ালের উপর বসেছিল। বিড়ালটা যেখানে বসেছিল তার কাছাকাছি হঠাৎ একজন লোককে দেখা গেল। লোকটা এমনভাবে উদয় হলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। বিড়ালটা লেজ নাড়ালো এবং তার চোখ ছোট হয়ে এলো। প্রিভেট ড্রাইভে এ ধরনের লোক আগে কখনো দেখা যায়নি। লোকটা দেখতে লম্বা ও পাতলা, রুপোলি চুল ও দাড়ি দেখে সহজে অনুমান করা যায় লোকটা বৃদ্ধ। তার লম্বা চুল ও দাড়ি কোমর পর্যন্ত ঠেকেছে। লোকটা লম্বা ও ঢোলা পোশাক পরেছেন। তার গোলাপি রঙের পোশাক এত লম্বা যে মাটি স্পর্শ করছিল। তার চোখ ছিল হালকা ও উজ্জ্বল, চশমার ভেতর দিয়ে আলো ঠিকরে পড়ছে। তার নাক বেশ লম্বা আর একটু খাদা ধরনের। তার নাক দেখে মনে হয় এটা অন্তত 2 বার ভেঙেছে। এই লোকটার নাম আলবাস ডাম্বলডোর। তিনি তার আলখেল্লার বিভিন্ন পকেটে আতি পাতি করে কি যেন খুঁজছিলেন। মনে হয় ডাম্বলডোর বুঝতে পারেননি তিনি যে সড়কে এসেছেন সেখানে তার নাম থেকে শুরু করে জুতো পর্যন্ত প্রত্যেকটা জিনিস অবাঞ্ছিত। তিনি বুঝতে পারলেন যে কেউ তাকে লক্ষ্য করছে। হঠাৎ বিড়ালটার দিকে তার দৃষ্টি পড়ে। বিড়ালটা সড়কের অপর দিক থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটাকে দেখে তিনি যেন খুব মজা পেলেন। তিনি হাসতে হাসতে বললেন বিড়বিড় করে, আমার জানা উচিত ছিল। ডাম্বলডোর তার জামার পকেটে যা খুঁজেছিলেন এবার হাত দিয়ে তা পেলেন, একটা রূপোর সিগারেট লাইটার। তিনি লাইটারের মৃদু চাপ দিলেন আর সঙ্গে সঙ্গে রাস্তার কাছের বাতিটা নিভে গেল। এভাবে তিনি মোট 12 বার লাইটারে চাপ দিলেন। রাস্তার সব বাতি নিভে গেল। অবশিষ্ট আলো বলতেছিল বিড়ালটার 2টি চোখ। গোল কুতকুতে চোখের মিসেস ডার্সলি বা অন্য কেউ যদি তখন বাইরে তাকাতেন তাহলেও নিচের ফুটপাতে অন্ধকারে কি ঘটছে না ঘটছে তারা দেখতে পেতেন না। লাইটারটা পকেটে ভরে এরপর ডাম্বলডোর রাস্তার শেষ প্রান্তে 4 নম্বরে এসে বিড়ালটার পাশে দেওয়ালের উপর দাঁড়ালেন। বিড়ালটার দিকে না তাকিয়ে ডাম্বলডোর বললেন, অধ্যাপক ম্যাকগনাগল, অবাক কাণ্ড, আপনি এখানে? এরপর তিনি বিড়ালটার দিকে তাকিয়ে স্মিত হাসলেন। কিন্তু এই কি, বিড়ালের তো কোনো নাম নিশানা নেই। তার সামনে দাঁড়িয়ে আছেন রাশভারী এক মহিলা। তার চোখে 4 কোণা চশমা। এমন চৌকো 4 কোণা চিহ্ন বিড়ালের চোখে চারপাশেও ছিল। তার গায়ে সবুজ পান্না রঙের আলখেল্লা। তার কালো চুল ঝুঁটি বাঁধা, চেহারায় একটু বিধ্বস্ত ভাব। মহিলা প্রশ্ন করলেন, আমি এখানে আছি এটা আপনি কি করে জানলেন? ডিয়ার প্রফেসর, আমি কখনো কোনো বিড়ালকে এত শক্তভাবে বসে থাকতে দেখিনি। ম্যাকগনাগল বললেন, আপনিও যদি সারাদিন ইটের দেওয়ালের উপর বসে থাকতেন তাহলে আপনাকেও এতটা শক্ত থাকতে হতো। সারাদিন? তাহলে আপনি আনন্দ করলেন কখন? আমি এখানে আসার পথে 1 ডজন ভোজ ও পার্টি দেখে এসেছি। প্রফেসর ম্যাকগনাগল ঘৃণাসূচক নাক সিটকালেন। হ্যাঁ, সবাই উৎসবই তো করবে। অধৈর্য কণ্ঠে তিনি বললেন, আপনি বলেছিলেন তাদের আরও সতর্ক থাকা উচিত, কিন্তু তারা সতর্ক হলো না। হ্যাঁ, এমন কিছু ঘটেছে মাগলরাও তা বুঝতে পেরেছে। এটা তাদের নজরে এসেছে। অধ্যাপক ম্যাকগনাগল ডার্সলি পরিবারের অন্ধকার শোবার ঘরের জানালার দিকে তাকালেন। তারপর তিনি মন্তব্য করলেন, প্যাঁচার ঝাঁক, তারকা গোলা, এগুলো আমি শুনেছি। তারা একেবারে বোকা নয়, তাদের চোখে কিছু না কিছু ধরা পড়বেই। তারকা গোলা নিয়ে পড়ল কেন্টে। আমি বাজি ধরে বলতে পারি এগুলি ডিডালুস ডিগলের কাজ। কখনো তার বুদ্ধিশুদ্ধি ছিল না। তাকে দোষ দিয়ে লাভ নেই, ডাম্বলডোর নম্র স্বরে বলল। গত 11 বছর উৎসব করার মতো কোনো সুযোগ আমরা পাইনি। আমি সেটা জানি, অধ্যাপক ম্যাকগনাগল খানিকটা রেগেই জবাব দিলেন। তবে এটা মাথা গরম করার কোনো বিষয় নয়। সবাই একেবারে অসতর্ক ছিল। এমনকি প্রকাশ্য দিবালোকে রাস্তায় বের হওয়া, তাও মাগলদের পোশাক না পরে, গুজব ছড়ানো। তিনি ডাম্বলডোরের দিকে তীব্র তির্যক দৃষ্টিতে তাকালেন।
তার ধারণা ছিল ডাম্বলডোর তাকে কিছু বলবেন, কিন্তু তিনি কিছুই বললেন না। তাই ম্যাকগোনাগল বলে চললেন, খুবই ভালো হতো যদি ওই দিন ইউনো হু অদৃশ্য হয়ে যেত। মাগলরা আমাদের সম্পর্কে সব জেনে গেছে। আমার মনে হয় ডাম্বলডোর সে সত্যি সত্যিই চলে গেছে। আমারও তাই মনে হয়, সে চলে গেছে, ডাম্বলডোর জবাব দিলেন। সেই জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তারপর একটু থেমে বললেন, আপনাকে কি শরবতী লেবু দেব? কি? ম্যাকগোনাগল অবাক হয়ে প্রশ্ন করলেন। শরবতী লেবু, এটা মাগলদের প্রিয়, আমিও খুব পছন্দ করি। না ধন্যবাদ, ম্যাকগোনাগল শীতল কণ্ঠে জবাব দিলেন। তিনি মনে করেন না এটা শরবতী লেবু খাওয়ার সময়। একটু থেমে বললেন, আমি যেমন বলি যদি ইউনোহু চলে গিয়েও থাকে, প্রিয় অধ্যাপক, আপনার মতো বিচক্ষণ ব্যক্তির উচিত তাকে নাম ধরে ডাকা। ইউনোহু কি কোনো নাম হলো? আমি গত 11 বছর ধরে সবাইকে এটা বোঝাবার চেষ্টা করেছি যে তাকে তার আসল নাম ধরেই ডাকা উচিত। তার আসল নাম ভলডেমর্ট, ডাম্বলডোর বললেন। অধ্যাপক ম্যাকগোনাগল কুণ্ঠিত হলেন। ডাম্বলডোর দুটি শরবতী লেবুর খোসা ছাড়িয়ে খেলেও ম্যাকগোনাগল সেদিকে তাকালেন না। আপনি যদি ইউনোহু বলতে থাকেন তাহলে সব কিছুতেই বিভ্রান্তি দেখা দেবে। আমি ভলডেমর্টের নাম বলতে ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু এতে কোনো কাজ হয়নি, অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, কিছুটা ক্লান্তি আর কিছুটা বিস্ময় নিয়ে। আপনি অন্যদের থেকে ভিন্ন। সবাই জানে, একমাত্র আপনিই জানেন। ইউনো, সরি, ভলডেমর্ট ভয় পেয়েছিলেন। আপনি আমার সম্পর্কে বাড়িয়ে বলছেন, ডাম্বলডোর শান্তভাবে জবাব দিলেন। ভলডেমর্টের এত ক্ষমতা ছিল যা আমার কোনোদিনই হবে না। কারণ আপনি খুব ভালো। এত মহৎ যে সে ক্ষমতা আপনি ব্যবহার করেন না। এটা ভাগ্যের কথা যে এখন সব অন্ধকার। খুবই লজ্জা পাচ্ছি আপনার কথায়। মাদাম পমফ্রে আমার কান ঢাকা টুপির প্রশংসা করার পর এত লজ্জা আমি আর কখনো পাইনি। ম্যাকগোনাগল ডাম্বলডোরের দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুজব যেভাবে ছড়াচ্ছে তার সামনে প্যাঁচারা কিছুই না। আপনি কি জানেন সবাইকে বলাবলি করছে? তারা বলছে সে কোথায় গেছে, গেছে কোথায়। মনে হলো অধ্যাপক ম্যাকগোনাগল এখন ডাম্বলডোরকে বলতে চান কেন তিনি সারাদিন বিড়ালের ছদ্মবেশে কনকনে শীতের মধ্যে দেয়ালের উপর বসেছিলেন। সবাই যা বলাবলি করছিল তিনি তা বিশ্বাস করবেন না, যতক্ষণ না ডাম্বলডোর সে তাকে সত্য বলবেন। ডাম্বলডোর কিন্তু কোনো কথা না বলে আর একটি শরবতী লেবু মুখে তুললেন। তারা বলছিল, অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, গত রাতে ভলডেমর্ট গডরিক্স হলতে গিয়েছিলেন পটারদের সন্ধানে। গুজব ছড়ানো হয়েছে যে লিলি এবং জেমস পটার মৃত। ডাম্বলডোর তার মাথা নত করলেন এবং অধ্যাপক ম্যাকগোনাগল দীর্ঘশ্বাস ছাড়লেন। লিলি আর জেমস মারা গেছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি এটা বিশ্বাসও করতে চাই না। ওহ অ্যালবাস, ডাম্বলডোর কাছে গিয়ে তার কাঁধ মৃদু স্পর্শ করে ভারী কণ্ঠে বললেন, আমি জানি, আমি জানি আপনার কাছে খবরটা কতটা বেদনাদায়ক। কম্পিত কণ্ঠে অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, এটাই শেষ নয়। তারা বলেছিল যে পটার ছেলেটা হ্যারি পটারকে হত্যার করার চেষ্টা করেছিল, কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি। কেন হয়নি তা কেউ বলতে পারছে না। যখন হ্যারি পটারকে হত্যা করা গেল না, তখনই ভলডেমর্টের ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পেল। এই কারণেই সে চলে গেছে। ডাম্বলডোর গম্ভীরভাবে মাথা নাড়লেন। এটা এটা কি সত্য? ম্যাকগোনাগল বিষাদ জড়িত কণ্ঠে বললেন, সে তো সবাইকে হত্যা করেছে, কেবল ওই ছোট্ট ছেলেটাকে হত্যা করতে পারেনি। এটা সত্যি বিস্ময়কর যে সে বেঁচে গেল। এটা সত্যি অভাবনীয়। আমরা কেবলই অনুমান করতে পারি, ম্যাকগোনাগল বললেন। হয়তো সত্যটা কখনোই জানতে পারবো না। অধ্যাপক ম্যাকগোনাগল একটা রুমাল বার করে তার চশমার ভেতর দিয়ে চোখ মুছলেন। ডাম্বলডোর পকেট থেকে সোনালি ঘড়ি বের করে মনোযোগ দিয়ে দেখলেন। ঘড়িটা আবার পকেটে রেখে বললেন, হ্যাগ্রিড দেরি করছে। সে নিশ্চয়ই আপনাকে বলেছিল যে আমি এখানে থাকবো। হ্যাঁ, ম্যাকগোনাগল জবাব দিলেন। আমি জানি আপনি আমাকে বলবেন না আপনি এখানে কেন এসেছেন। আমি হ্যারিকে তার আঙ্কেল ও আন্টের কাছে দিয়ে যাবার জন্য এখানে এসেছি। হ্যারির আত্মীয়ের মধ্যে এখন তো মাত্র তারাই আছেন। যারা এখানে থাকে আপনি নিশ্চয়ই তাদের কথা বলছেন না?
4 নাম্বার বারে দেখিয়ে উদ্বিগ্ন কণ্ঠে ম্যাকগনাগল বলে উঠলেন, ডাম্বলডোর, আপনি যা ভাবছেন তা করা ঠিক হবে না। আমি সারাদিন ধরে এদের লক্ষ্য করেছি। ওরা দুজন আমাদের মতো নয়। ওদের একটা ছেলে আছে। সে তো আজকে সারা পথ ওর মাকে লাথি মেরেছে আর চিৎকার করেছে মিষ্টির জন্য। হ্যারি পটার এখানে আসবে এবং থাকবে, এটা ভাবাও যায় না। এটাই তার জন্য উপযুক্ত স্থান, ডাম্বলডোর বললেন। যখন হ্যারি বড় হবে তখন তার আঙ্কেল আন্ট তাকে সব ব্যাখ্যা করে বলতে পারবে। আমি তাদেরকে একটা চিঠি দিয়েছি। চিঠি? ম্যাকগনাগল অবাক হয়ে জানতে চাইলেন, আপনি কি সত্যিই মনে করেন একটা চিঠি সবকিছু ব্যাখ্যা করার জন্য যথেষ্ট? এই লোকগুলো কোনোদিনই হ্যারি পটারকে বুঝতে পারবে না। তবে একদিন সে কিংবদন্তি হবেই। আজকের দিনটাকেই যদি হ্যারি পটারের দিন বলে ঘোষণা করা হয়, আমি বিন্দুমাত্র অবাক হব না। ভবিষ্যতে হ্যারিকে নিয়ে যে কত বই লেখা হবে তা পৃথিবীর প্রত্যেকটা শিশু পড়বে। আপনি ঠিকই বলেছেন অধ্যাপক ম্যাকগনাগল, ডাম্বলডোর বললেন। একটা ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু বিখ্যাত হয়েছে। একটা ছোট ছেলেকে মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। অধ্যাপক ম্যাকগনাগল বললেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেটাকে এখানে কিভাবে আনবেন? তারপর তিনি ডাম্বলডোরের আলখেল্লার দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো তিনি হ্যারিকে তার পোশাকের ভিতর লুকিয়ে রেখেছেন। হ্যাগ্রিড তাকে নিয়ে আসছে, ডাম্বলডোর জবাব দিলেন। এমন একটা কঠিন বিষয় হ্যাগ্রিডের ওপর কি আস্থা রাখা ঠিক হবে? অধ্যাপক ম্যাকগনাগল জানতে চাইলেন। হ্যাগ্রিডের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, ডাম্বলডোর জবাব দিলেন। আমি তাকে অবিশ্বাস করি না, অধ্যাপক ম্যাকগনাগল বললেন। তবে সে তো ভুলও করতে পারে। এরপরে কিছু সময় নীরবে কাটল। তারপর বাইরে মোটর বাইকের শব্দ শোনা গেল। মোটর বাইক থেকে হ্যাগ্রিড নামলেন। মোটর বাইকটা অনেক বড় হলেও হ্যাগ্রিডের জন্য একটা নস্যি মাত্র। হ্যাগ্রিড এমনিতেই যথেষ্ট লম্বা, সাধারণ লোকের তুলনায় 5 গুণ মোটা। কালো ঝাঁকড়া চুল, দাড়িতে তার সারা মুখ ঢেকে গেছে। তার হাত ডাস্টবিনের ঢাকনার মতো চওড়া। বুট পরা অবস্থায় তার পা দেখলে মনে হবে শিশু ডলফিন। তার বাহু দেখলে মনে হয় কয়েকটা কম্বলের বান্ডিল। অবশেষে তুমি এসেছো? আশ্বস্ত হয়ে ডাম্বলডোর হ্যাগ্রিডের কাছে জানতে চাইলেন। যাক, তুমি এই মোটর বাইক কোথায় পেলে? অধ্যাপক ডাম্বলডোর, আমি এটা ধার করেছি, হ্যাগ্রিড বাইক থেকে নামতে নামতে জবাব দিলেন। ইয়াং সিরিয়াস ব্ল্যাক এটা আমাকে ধার দিয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? ডাম্বলডোর জানতে চাইলেন। না, কোনো অসুবিধা হয়নি, হ্যাগ্রিড জবাব দিলেন। বাড়িটা ধ্বংস হয়ে গেছে। মাগলদের কিছু করার সুযোগ না দিয়েই আমি ছেলেটাকে বের করে নিয়ে এসেছি। ব্রিস্টলে এসে সে ঘুমিয়ে পড়েছে। ডাম্বলডোর এবং অধ্যাপক ম্যাকগনাগল কাছে এসে ঝুঁকে কম্বলের পুটলিটাকে দেখলেন। কম্বলটা সরাতেই দেখা গেল ভেতরে একটা শিশু ঘুমিয়ে আছে। কালো চুল, কপালের ওপর বিদ্যুৎ চমকানোর মতো আঁকা বাঁকা একটা দাগ। এটা কিসের দাগ? এটা কি সেই দাগ? ম্যাকগনাগল প্রশ্ন করলেন। হ্যাঁ, ডাম্বলডোর জবাব দিলেন। সারা জীবন তাকে এই দাগ বয়ে বেড়াতে হবে। এই ব্যাপারে আপনি কি কিছু করতে পারেন না ডাম্বলডোর? অধ্যাপক ম্যাকগনাগল জানতে চাইলেন। পারলেও আমি কিছু করব না, ডাম্বলডোর জবাব দিলেন, কারণ এই দাগগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমারও বাঁ পায়ের হাঁটুতে কাটা দাগ আছে, যা দেখতে অবিকল লন্ডনের আন্ডারগ্রাউন্ডের ম্যাপের মতো। হ্যাগ্রিড, বাচ্চাটাকে দাও। এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যারিকে কোলে নিয়ে ডাম্বলডোর ডার্সলিদের বাড়ির দিকে অগ্রসর হলেন। আমি কি এখন বিদায় নিতে পারি? হ্যাগ্রিড জানতে চাইলেন। হ্যাগ্রিড তার দাড়ি ভরা মুখ নিয়ে হ্যারিকে চুমো খেলেন। তারপর বিকট শব্দ করে আহত কুকুরের মতো দ্রুত গতিতে সরে পড়লেন। ম্যাকগনাগল তাকে হুঁশিয়ার করলেন, চুপ, মাগলরা জেগে যাবে। হ্যাগ্রিড একটা বড় রুমাল বের করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, লিলি আর জেমস জীবিত নেই। এ সত্যটাই আমি মানতে পারছি না। হ্যারি মাগলদের সাথে কিভাবে থাকবে সেটা ভেবেই আমি চিন্তিত। আসলে এটা খুব দুঃখজনক, ম্যাকগনাগল বললেন। হ্যাগ্রিড, আপনি শক্ত হন, নতুবা অন্যরা আপনাকে দেখে ফেলবে। ডাম্বলডোর বাগানের দেয়াল টপকে বাড়ির সামনে দরজার দিকে অগ্রসর হলেন। নিজের আলখেল্লার ভেতর থেকে একটি চিঠি বের করে তিনি হ্যারির গায়ে জড়ানো কম্বলের ভেতরে ঢুকিয়ে দিলেন।
হ্যারিকে কম্বলসহ দরজার সামনে রেখে ডাম্বলডোর ফিরে এলেন আগের জায়গায়, সঙ্গী দুজনের কাছে। পুরো 1 মিনিট তারা তিনজন দাঁড়িয়ে কম্বলের পুটলির দিকে তাকিয়ে রইলেন। হ্যাগ্রিডের কাঁধ নড়ে উঠল। অধ্যাপক ম্যাকগনাগল তার চোখের পাতা পিট পিট করলেন, আর ডাম্বলডোরের চোখে যে জ্যোতি সব সময় দেখা যেত তা কোথায় যেন মিলিয়ে গেল। ডাম্বলডোর বললেন, এখানে দাঁড়িয়ে থাকার আর তো কোনো মানে হয় না। আমরা ফিরে গিয়ে উৎসবে যোগ দিতে পারি। ঠিক বলেছেন, হ্যাগ্রিড কুণ্ঠিত কণ্ঠে বললেন। আমি বরং বাইক নিয়ে বিদায় হই। শুভরাত্রি অধ্যাপক ম্যাকগনাগল। শুভরাত্রি অধ্যাপক ডাম্বলডোর। চোখ মুছতে মুছতে হ্যাগ্রিড তার মোটর বাইকে উঠলেন। তার বিকট আওয়াজ করে বাইক ছুটে চলল। অধ্যাপক ম্যাকগনাগল, আবার দেখা হবে আশা করি, ডাম্বলডোর বললেন। জবাবে অধ্যাপক ম্যাকগনাগল নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়লেন। ডাম্বলডোর রাস্তার দিকে রওনা হলেন। লাইটারের সাহায্যে রাস্তার আলোগুলো আবার জ্বলে দিলেন। 12টা বাতিই জ্বলে উঠল। কমলা রঙের আলোয় উচ্ছ্বসিত হয়ে উঠল সড়ক। এমন পরিষ্কার সব কিছু দেখা গেল যে কোনো বিড়ালের বাচ্চাও যদি সড়কের শেষ প্রান্তে দৌড়ে যেত তাও পরিষ্কার দেখা যেত। দূর থেকে তারা দেখতে পেল 4 নম্বর বাড়ির সিঁড়িতে কম্বলের পুটলিটা। তারপর গুড লাক হ্যারি বলে কোথায় যেন মিলিয়ে গেল। প্রিভেট ড্রাইভের ঝোপঝাড় তখন বাতাসে দুলছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল শিগগিরই আশ্চর্যজনক কিছু একটা ঘটবে। কম্বলের ভেতরে হ্যারি পটার নড়ছে, কিন্তু তার ঘুম ভাঙেনি। হ্যারির একটা হাত সেই চিঠির উপর ছিল, যেটা ডাম্বলডোর তার কম্বলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। হ্যারি জানতেও পারল না যে সে অসাধারণ, সে বিখ্যাত, এবং কিছুক্ষণ পরে মিসেস ডার্সলি তাকে ঘুম থেকে জাগাবেন। ভোরবেলা দরজা খুলেই মিসেস ডার্সলি চিৎকার করে উঠলেন। দুধের বোতল নেওয়ার জন্য তিনি দরজা খুলেছিলেন। কম্বল জড়ানো শিশুটাকে তিনি 2 হাতে কোলে তুলে নিলেন। তার পুতল ডাডলির সাথে হ্যারি আশ্রয় পেল। তিনি জানতেও পারলেন না দেশের সর্বোচ্চ লোকজন মিলিত হয়ে গোপন সভায় হাতের গ্লাস উঁচু করে ফিসফিসিয়ে গলায় বলছে হ্যারি পটারের উদ্দেশ্যে, যে ছেলেটা বেঁচে আছে। কাচের খাঁচার অন্তর্ধান। হ্যারি পটারকে যেদিন ডার্সলিরা কোলে তুলে নিয়েছিলেন সেদিন থেকে দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। তবে প্রিভেট ড্রাইভে তেমন কোনো পরিবর্তন হয়নি। সূর্য আগের মতোই পূর্ব দিকে উঠছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। আজ থেকে ঠিক 10 বছর আগে যেদিন মিসেস ডার্সলি তার দরজার সামনে থেকে হ্যারি পটারকে কুড়িয়ে কোলে তুলে নিয়েছিলেন, যে রাত্রে মিস্টার ডার্সলি প্যাঁচা সম্পর্কে দুঃখজনক খবর শুনেছিলেন, সবই আগের মতোই আছে। শুধু দেওয়ালে ঝোলানো তাদের ছবিগুলো দেখে বোঝা যায় কত বছর পার হয়ে গেছে। ডাডলিও এখন আর শিশু নয়। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে সাইকেল চালাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, বাবার সাথে কম্পিউটারে গেমস খেলছে। ঘরে ঢুকে কিছুতেই বোঝা যাবে না এখানে ডাডলির কোনো এক সঙ্গী আছে বা আর একজন কেউ এখানে থাকে। হ্যারি পটার তখনও ঘুমোচ্ছে, কিন্তু বেশিক্ষণ সে ঘুমোতে পারল না। আন্ট পেটুনিয়ার কর্কশ কণ্ঠ তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। তার উচ্চ কণ্ঠ দিনের নীরবতা ভঙ্গ করল। এক্ষুনি উঠে পড়ো, এক্ষুনি। হ্যারি উঠে পড়ল। তার আন্ট দরজা ধাক্কাচ্ছেন। হ্যারি ওঠো বলে আন্ট পেটুনিয়া চিৎকার করছেন। হ্যারি বুঝতে পারল তার আন্ট রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলার ওপরে কড়াই বসানো হচ্ছে। পাশ ফিরে হ্যারি স্বপ্নের কথা ভাবছিল। একটু আগে সে একটা মজার স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে একটা উড়ন্ত মোটর বাইকে সে ঘুরে বেড়াচ্ছে। আন্ট পেতুনিয়া দরজার কাছে এসে আবার বললেন, হ্যারি তুমি কি উঠেছ? উঠেছি, হ্যারি জবাব দিল। তাড়াতাড়ি এদিকে এসো, আন্ট হ্যারিকে নির্দেশ দিলেন। তুমি শূকরের মাংসের দিকে খেয়াল রেখো, দেখো যেন সব কিছু পুড়ে না যায়। আমি চাই আজ ডাডলির জন্মদিনে সব কিছু নিখুঁত হোক। হ্যারি বিড়বিড় করে কি যেন বলল। আন্ট তাকে প্রশ্ন করলেন, হ্যারি তুমি কি কিছু বলছিলে? হ্যারি জবাব দিল, না কিছু না তো। ডাডলির জন্মদিনের কথা তো সে ভুলে যেতে পারে না। হ্যারি বিছানা থেকে উঠে মোজা খুঁজতে লাগলো। বিছানার নিচেই এক জোড়া মোজা পেল। মোজার ওপর থেকে একটা মাকড়সাকে তাড়িয়ে দিয়ে হ্যারি মোজা দুটি পরল। হ্যারি মাকড়সাকে ভয় পায় না, কারণ কাবার্ডে অনেক মাকড়সা, আর সিঁড়ির নিচের ঘুপচি এই কাবার্ডেই হ্যারিকে ঘুমোতে হয়।
জামা পরে হ্যারি নিচে রান্নাঘরের দিকে রওনা হলো। ডাডলির জন্মদিনের উপহারগুলোর জন্য টেবিলটা দেখাই যাচ্ছে না। জন্মদিনে ডাডলি তার পছন্দের সব জিনিসই পেয়েছে বলে মনে হলো। সে নতুন কম্পিউটার পেয়েছে, আরেকটা টেলিভিশন পেয়েছে, রেসের বাইক পেয়েছে। ডাডলি কেন রেসের বাইক চেয়েছে এটা হ্যারির কাছে রহস্যই রয়ে গেল। কাউকে সাইকেল দিয়ে ধাক্কা মারার জন্য হলে ঠিক আছে। ডাডলি খুব মোটা এবং সে ব্যায়াম একেবারেই পছন্দ করে না। অবশ্য কাউকে ঘুষি মারা সেটা অন্য কথা, বিশেষ করে হ্যারিকে। এই ব্যায়ামটাই সে সব সময় করে থাকে। তবে হ্যারিকে বাগে পাওয়া সহজ ছিল না। হ্যারি কিন্তু গায়ে গতরে তেমন বড় হয়ে ওঠেনি। তার রোগা শরীর, পাতলা পুতলা। ডাডলির বড় জামা কাপড়ে তাকে আরও বেশি রোগা দেখায়। আকারে আয়তনে ডাডলি ছিল হ্যারির 4 গুণ। হ্যারির মুখ পাতলা, হাঁটু গোল, চোখ কালো, চুল কালো, চোখ সবুজ উজ্জ্বল, চোখে গোল কাচের চশমা, চশমায় অনেক সেলোটেপের টুকরো, কারণ ডাডলি প্রায়ই তার নাকে ঘুষি মেরে চশমা ভেঙে দেয়। নিজের চেহারার যে জিনিসটা হ্যারির ভালো লাগে তা হলো তার কপালের চিকন দাগ, ঝিলিক মারা বিদ্যুতের মতো আঁকা বাঁকা। তার কপালে এই দাগ কেন, এ ব্যাপারে প্রশ্ন করলে আন্ট পেটুনিয়া জবাব দেন, যখন মোটর দুর্ঘটনায় তোমার বাবা মা দুজনই মারা যান তখন থেকেই তোমার কপালে এই দাগ। এর বাইরে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না। হ্যারি জানে ডার্সলি পরিবারে থাকতে হলে এ ব্যাপারে দ্বিতীয় কোনো প্রশ্ন করা যাবে না। হ্যারি যখন কড়াইয়ে শুকরের মাংস উল্টাচ্ছিল ঠিক তখনই আঙ্কেল ভার্নন রান্নাঘরে প্রবেশ করলেন। চুল আঁচড়াওনি কেন? হ্যারির কাছে তিনি যেন কৈফিয়ত চাইলেন। আঙ্কেল ভার্নন সপ্তাহে একদিন পত্রিকার শিরোনামের ওপর চোখ বোলান এবং উচ্চ কণ্ঠে চিৎকার করেন, হ্যারির এখনই চুল কাটা দরকার। কিন্তু এতে কিছুই আসে যায় না। হ্যারির চুল যথারীতি বাড়তেই থাকে। হ্যারি যখন ডিম ভাজছিল ঠিক তখনই ডাডলি এবং তার মা রান্নাঘরে প্রবেশ করলেন। ডাডলির চেহারার সাথে আঙ্কেল ভার্ননের চেহারার অনেক মিল আছে। ডাডলির মা বললেন, ডাডলির চেহারা শিশু অ্যাঞ্জেলদের মতো। আর হ্যারির কাছে মনে হলো ডাডলি পরচোলা পরা একটা শূকর। টেবিলের ওপর ডিম ও শূকরের মাংস রাখতে হ্যারিকে বেশ বেগ পেতে হচ্ছিল, কারণ টেবিলে তেমন জায়গা নেই। আর ডাডলি তার উপহারগুলো গুনছে। উপহার গুনতে গুনতে ডাডলির একটু মন খারাপ হয়ে গেল। ডাডলি মন্তব্য করল, 36টা, তার মানে গতবারের জন্মদিনের তুলনায় 2টা কম। আন্ট বলল, এর সাথে মার্জ আন্টি আর আমার উপহার যোগ করো, এবার গুনে দেখো কত হয়। ঠিক আছে, তাহলে 37টা হলো। ডাডলির জবাবের মধ্যে ভীষণ ক্রোধের গন্ধ পেয়ে আন্ট পেটুনিয়া বেশ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমরা আজ বাইরে যাব, তখন তোমাকে আরও 2টো উপহার কিনে দেব। ডাডলি মুহূর্তের জন্য কি যেন একটা ভাবল, তারপর বলল, ঠিক আছে, তাহলে আমার উপহারের সংখ্যা হবে 30। আন্ট পেটুনিয়া কথা শেষ করলেন, লক্ষ্মী সোনা, সংখ্যা হবে 30 নয়, বেশি, 39। আহ! ডাডলি চেয়ারে বসে পড়ে সবচেয়ে কাছের প্যাকেটটা হাতে তুলে বলল, তাহলে ঠিক আছে। আঙ্কেল ভার্নন মৃদু হাসলেন। বাবার মতোই ডাডলি তার প্রাপ্যটা চাচ্ছে। এই বলে আঙ্কেল ভার্নন ডাডলির চুলে আদরের হাত বুলিয়ে দিলেন। ঠিক এই সময় ফোন বেজে উঠলেন। আন্ট পেটুনিয়া ফোন ধরতে চলে গেল। হ্যারি আর আঙ্কেল ভার্নন দেখলেন ডাডলি তার উপহার সামগ্রীর মোড়ক খুলছে। ডাডলি একটা রেসিং বাইক পেয়েছে, পেয়েছে একটা সিনে ক্যামেরা, কম্পিউটারে 16টি নতুন খেলা, একটা ভিডিও রেকর্ডার। ডাডলি মোড়ক খুলে সোনালি হাতঘড়িটা বের করল। এই সময় আন্ট পেটুনিয়া হন্তদন্ত হয়ে ফিরে এলেন। তাকে ক্রুদ্ধ ও চিন্তিত মনে হচ্ছে। তিনি বললেন, দুঃসংবাদ ভার্নন, মিসেস ফিগের পা ভেঙে গেছে, তিনি ওকে নিতে আসতে পারবেন না। এই বলে তিনি হ্যারির প্রতি আঙ্গুল দিয়ে নির্দেশ করলেন। ডাডলির চেহারায় অপ্রত্যাশিত আতঙ্ক দেখা গেল। হ্যারি অবশ্য হাঁফ ছেড়ে বাঁচল। প্রতি বছর ডাডলির জন্মদিনে তার বাবা মা এবং তা এক বন্ধুকে নিয়ে সারাদিনের জন্য বাইরে যায়, অ্যাডভেঞ্চার পার্ক, হ্যামবার্গার বার বা সিনেমায়। প্রতি বছরই হ্যারিকে মিসেস ফিগের কাছে রেখে যেতেন তারা। ফিগ হচ্ছেন একজন উন্মাদ বৃদ্ধা। তিনি 2টো রাস্তা পরেই থাকেন। হ্যারি মিসেস ফিগকে একদমই পছন্দ করে না। তাহলে এখন কি হবে? আন্ট পেটুনিয়া কথাগুলো বলে হ্যারির দিকে এমনভাবে তাকালেন যেন মনে হলো মিসেস ফিগের পা ভাঙার জন্য হ্যারি কোনোভাবে দায়ী।
ভার্নন বললেন, মার্চকে ফোন করা যেতে পারে। বোকার মতো কথা বলো না ভার্নন, সে হ্যারিকে একদমই পছন্দ করে না, মিসেস ডার্সলির জবাব। হ্যারির সামনেই ডার্সলি পরিবার তাকে নিয়ে প্রায়ই এই ধরনের কথাবার্তা বলতো, যেন হ্যারি ধারে কাছে কোথাও নেই, বা তারা যখন হ্যারি সম্পর্কে এমন অবজ্ঞার সুরে কথা বলতেন যেন মনে হতো তার এখানে কোনো উপস্থিতি নেই। হ্যারি মনে মনে আশা করেছিল একা থাকলে সে টেলিভিশনে তার খুশি মতো অনুষ্ঠান দেখতে পারবে, ডাডলির কম্পিউটার রুমেও যেতে পারবে। তাদের কথাবার্তার মাঝখানে হ্যারি বলল, আমাকে তোমরা বাড়িতে রেখে যেতে পারো, আমি টিভি দেখে সময় কাটাবো। আন্ট পেটুনিয়া হ্যারির দিকে এমনভাবে তাকালেন যেন মনে হলো এইমাত্র তিনি মুখে তেতো কিছু দিয়েছেন। তিনি মন্তব্য করলেন, ঘরে ফিরে দেখা যাবে সব তছনছ হয়ে গেছে। আমি বাড়ির কোনো কিছুর কোনো ক্ষতি করব না, হ্যারি বলল, কিন্তু কেউই তার কথা কানে তুললেন না। আন্ট পেটুনিয়া বললেন, চলো চিড়িয়াখানায় যাই, ওকে গাড়িতে বসিয়ে রাখা যাবে, গাড়িটা নতুন, নতুন গাড়িতেও একা থাকতে পারবে না। ডাডলি কাঁদতে শুরু করলো। আসলে কাঁদা নয়, কাঁদার অভিনয়। ডাডলি জানে কাঁদলেই সে যা চায় তাই পায়। দুষ্টু ছেলে, এভাবে কাঁদে না। তার মা বললেন, তোমার মা কখনোই চাইবে না যে সে তোমার জীবনের এই দিনটা নষ্ট করে দিক। আমি চাই না, একদমই চাই না সে আমাদের সঙ্গে যাক, ডাডলি বলল। সে সব কিছু নষ্ট করে দেয়। এই বলে সে হ্যারির দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই দরজায় বেল বাজল। আন্ট পেটুনিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, ওহ ঈশ্বর, তারা এসেছে। কিছুক্ষণ পর মাকে নিয়ে ঘরে প্রবেশ করল ডাডলির ঘনিষ্ঠতম বন্ধু পায়ার্স পলকিস। ডাডলির কান্না থেমে গেল। পায়ার্সের চেহারাটা যেন অনেকটা ইঁদুরের মতো। পায়ার্স পলকিস ডাডলির মজার বন্ধু। ডাডলি যখন লোকজনকে আঘাত করে তখন সে তাদের হাত পেছন থেকে আধমরা করে বেঁধে ফেলে। আধা ঘন্টা পরেই হ্যারি গিয়ে বসলো ডার্সলিদের গাড়িতে। হ্যারি ভাবতেও পারেনি তার এমন সৌভাগ্য হবে। গাড়িতে ডাডলি আর পায়ার্সও আছে। তারা সকলেই যাবে চিড়িয়াখানায়। আঙ্কেল ভার্নন হ্যারিকে সতর্ক করে দিলেন, সাবধান, কোনো প্রকার গন্ডগোল করবে না, গন্ডগোল করলেই বড়দিন পর্যন্ত তোমাকে কাবার্ডে আটকে থাকতে হবে। সত্যি বলছি, আমি কোনো রকম গন্ডগোল করব না, হ্যারি আশ্বাস দিল। আঙ্কেল ভার্ননের মতো কেউই হ্যারির কথা বিশ্বাস করল না। হ্যারিকে নিয়ে প্রায় অঘটন ঘটে। এর আগেও হ্যারি তাদের বিরক্ত করেছে। সমস্যা হলো হ্যারিকে নিয়ে প্রায় অদ্ভুত সব ঘটনা ঘটে। তাকে নিয়ে ডার্সলি পরিবার মোটেও খুশি নন। এবার সেলুন থেকে চুল কেটে হ্যারি বাড়িতে ফিরে আসতে আসতেই তাল চুল আগের মতো হয়ে যায়। আন্ট পেটুনিয়া দেখতে পান না তার মাথার চুল আগের মতোই, যেন চুল কাটাই হয়নি। এতে তিনি বিরক্ত হলেন এবং রান্নাঘর থেকে কাঁচি এনে হ্যারির মাথা মুড়িয়ে দিলেন। কেবল কপালের দাগ ঢেকে রাখার জন্য সামনের দিকে কিছু চুল রেখে দেওয়া হলো। ডাডলি তাকে দেখে হাসছিল। সারা রাত তার ঘুম এলো না। সে স্কুলের কথা ভাবছিল। সকালে উঠে দেখে হ্যারির মাথা ভর্তি চুল। আন্ট কেটে দেওয়ার আগে যে অবস্থা ছিল। এ কারণে আন্ট তাকে 7 দিন কাবার্ডের মধ্যে আটকে রাখলেন, যদিও হ্যারি বোঝাবার আপ্রাণ চেষ্টা করেছে যে সে এর কিছুই জানে না। আরেকদিন আন্ট পেটুনিয়া ডাডলির একটা পুরনো ঢোলা জাম্পারের ভেতর হ্যারিকে ঢুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি যতই হ্যারির মাথা ঢুকাতে যান ততই জাম্পারের মুখটা ছোট হয়ে আসে। আন্ট পেটুনিয়া ভাবলেন হয়তো ধোয়ার পর শক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত জাম্পারে হ্যারির মাথা ঢোকে এবং হ্যারি শাস্তি থেকে রেহাই পায়। আরেকবার হ্যারি ভীষণ বিপদে পড়েছিল। তাকে একদিন স্কুল ভবনের ছাদে পাওয়া গেল। আসলে ছাদে সে স্বেচ্ছায় ওঠেনি। ডাডলির দুষ্টু বন্ধুরাই হ্যারিকে তাড়া করে সেখানে নিয়ে গিয়েছিল। এরপর স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ডার্সলি দম্পতিকে একটি চিঠি লিখে জানান যে হ্যারি স্কুলের ছাদে উঠেছে। হ্যারি রান্নাঘরের বাইরে বড় শিম গাছের পেছনে লাফ দেওয়ার চেষ্টা করছিল। হ্যারির ধারণা বাতাস তাকে উড়িয়ে এত উপরে তুলেছে। কিন্তু আজ কোনো গোলমাল হলো না। তার স্কুল, কাপবোর্ড অথবা মিসেস ফিগ এর বাঁধাকপির গন্ধ ভরা রুম থেকে ডাডলি ও পায়ার্সের সঙ্গে দিন কাটানো ভালো। গাড়ি চালাতে চালাতে আঙ্কেল ভার্নন আন্ট পেটুনিয়ার কাছে অভিযোগ করছিলেন। তিনি অভিযোগ করতে পছন্দ করেন। সচরাচর তার অভিযোগ হলো কর্মরত লোকজন, হ্যারি, ব্যাংক, এরপর কাউন্সিল, আবার হ্যারি বিষয়ক। আজ সকালে অভিযোগ হলো মোটর বাইক বিষয়ক। মোটর বাইক খ্যাপাটেও তরুণ মাস্টারদের মতো গর্জন করে চলে। এ কথা তিনি বললেন যখন পাশ দিয়ে একটা মোটর বাইক অতিক্রম করে চলে গেল। আমি মোটর বাইক নিয়ে একটি স্বপ্ন দেখছিলাম। হ্যারির হঠাৎ মনে পড়ল
সে বলল মোটর বাইকটি উঠছিল। আর একটু হলেই ভার্ননের গাড়ি দুর্ঘটনায় পড়ত। তিনি ডান দিকে ঘুরে হ্যারির দিকে বিরক্তির সঙ্গে তাকালেন। তার মুখ তখন বৃহদাকার মূলার মতো দেখাচ্ছিল। বললেন, মোটর বাইক উঠতে পারে না। ডার্লি ও পায়ার্স হাসছিল। আমি জানি এটি উঠতে পারে না, হ্যারি বলল। আমি স্বপ্ন দেখছিলাম। এরপরেই হ্যারি ভাবল কিছু না বললেই ভালো হতো। সে যেই কথাই বলুক, এটা ডার্সলির পরিবারের কেউই চায় না। তারা তাকে ঘৃণা করে। স্বপ্ন হোক বা কার্টুন হোক, তাতে কিছু আসে যায় না। তারা মনে করবে এটা নিশ্চয়ই হ্যারির ভয়ঙ্কর কোনো ব্যাপার। দিনটি ছিল রোদ ঝলমলে শনিবার, ছুটির দিন। চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়। ছেলে মেয়ে নিয়ে অনেক পরিবার এসেছে। ডার্সলি দম্পতি ডাডলি ও পায়ার্সের জন্য বড় সাইজের চকলেট আইসক্রিম কিনে দিলেন। হ্যারিকে আড়াল করার আগে যখন ভ্যানে বসা লাস্যময়ী মহিলা হ্যারির জন্য কি কেনা হবে জানতে চান, তখন একটি সস্তা লেমন আইস কিনে দেন। হ্যারি মনে মনে ভাবল এটাও মন্দ নয়। দীর্ঘদিন পর হ্যারির একটা সুন্দর সকাল কাটল। ডাডলি এবং পায়ার্স থেকে একটু ব্যবধান রেখেই হ্যারি হাঁটাহাঁটি করল। চিড়িয়াখানার রেস্তোরাঁয় তারা খাওয়া দাওয়া সারল। দুপুরে খাবার পর তারা সাপ জাতীয় প্রাণীদের ঘর দেখতে গেল। ঘরটি ছিল খুব ঠান্ডা ও অন্ধকার, তবে দেয়ালের পাশে জানালাগুলোতে আলো জ্বালানো ছিল। ঘরে ছিল টিকটিকি সাপ ও অন্যান্য সরীসৃপ, বিশাল আকারের বিষধর কোবরা, এমনকি মানুষকে পিষে মেরে ফেলতে পারে এমন একটি মোটা অজগর। একটা বিশাল সাপ ঘুমিয়েছিল। ডাডলি ওর বাবাকে ফিসফিস করে বলল, ওইটাকে জাগাও। আঙ্কেল ভার্নন কাচে টোকা দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সাপটা একটুও নড়ল না। কিছুক্ষণ পর সাপটা মাথা তুলল। মনে হলো সাপটা হ্যারির দিকে তাকিয়ে আছে। হ্যারি সাপটাকে লক্ষ্য করলো এবং আর কেউ সাপটাকে লক্ষ্য করেছে কি না সেটাও দেখে নিল। না, আর কেউ লক্ষ্য করছে না। সাপটা তার মাথা আঙ্কেল ভার্নন ও ডাডলির দিকে বাড়ালো, চোখ তুলে উপরের দিকে তাকালো। তারপর হ্যারির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলতে চাইল, আমি তো সবসময় এরকম ব্যবহারই পেয়ে থাকি। আমি জানি, হ্যারি বিড়বিড় করে বলল। সাপটি জোরে জোরে মাথা নাড়াচ্ছে। তুমি কোথা থেকে এসেছো? হ্যারি জানতে চাইল। সাপ লেজ দিয়ে কাচের গায়ে লেখা দেখালো, বোয়া কনস্ট্রিক্টর, ব্রাজিল। জায়গাটাকে বেশ ভালো? হ্যারি প্রশ্ন করল। সাপটা লেজ দিয়ে আবার গ্লাসের উপরে লেখা দেখালো। হ্যারি পড়তে পারল, এই সাপটাকে এই চিড়িয়াখানায় বড় করা হয়েছে। হ্যারি বলল, তাহলে তুমি কখনো ব্রাজিল দেখোনি? সাপ মাথা নেড়ে না জানালো। সঙ্গে সঙ্গে হ্যারি সজোরে চিৎকার করে উঠল, ডাডলি, মিস্টার ডার্সলি, শিগগির এদিকে এসো, অবিশ্বাস্য একটা ঘটনা দেখে যাও। সবাই দৌড়ে এলো। ডাডলি সুযোগ পেয়ে হ্যারির পাঁজরে একটা ঘুষি বসিয়ে দিল। হ্যারি সঙ্গে সঙ্গে কংক্রিটের মেঝেতে পড়ে গেল। এরপর যা ঘটল তা আরও আশ্চর্যজনক। ডাডলি এবং পায়ার্স যখন কাচের দিকে তাকালো, তখন তারা দুইজনেই ভয়ে ওরে বাপরে বলে মাটিতে ছিটকে পড়ল। হ্যারি বসে হাঁপাতে লাগলো। একটু পর হ্যারি দেখে কাচের খাঁচাটা নেই। সাপ তাদের দিকে আসছে। সরীসৃপ ভবনে হইচই ও শোরগোল পড়ে গেল। যে যেদিকে পারে ছুটতে লাগলো। সাপটা যখন হ্যারির পাশ দিয়ে যাচ্ছিল, তখন হ্যারি সাপের কণ্ঠ থেকে শুনল, আমি ব্রাজিল থেকে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ। সরীসৃপ ভবনের কিপার স্তম্ভিত হয়ে গেলেন। চিড়িয়াখানার পরিচালক আন্ট পেটুনিয়াকে 1 কাপ মিষ্টি চা তৈরি করে খাওয়ালেন। তিনি বারবার তার কাছে মাফ চাইলেন। সরীসৃপ ভবন থেকে পায়ার্সের বের হয়ে না আসা পর্যন্ত আঙ্কেল ভার্নন অপেক্ষা করলেন। সাপটা কারো কোনো ক্ষতি করেনি। হ্যারির পায়ের পাশ দিয়ে সামনের দিকে চলে গিয়েছে। কোনো অঘটন ঘটেনি। তারা সবাই আঙ্কেল ভার্ননের গাড়িতে উঠে পড়ল। ডাডলি বলল, আর একটু হলেই সাপটা আমার পায়ে কামড় বসিয়ে দিত। পায়ার্স বলল, আমাকে তো পাকে পাকে সাপটা জড়িয়ে ধরেছিল, আর সাপটা হ্যারির সাথে কথা বলেছিল, তাই না হ্যারি? আঙ্কেল ভার্নন বারবার হ্যারির দিকে তাকালেন। তিনি হ্যারির ওপরে খুবই অসন্তুষ্ট। রাগে আঙ্কেল ভার্ননের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তারপর আদেশ দিলেন, যাও কাবার্ডে যাও, তোমার জন্য কোনো খাবার নেই। বাড়িতে ফিরে আঙ্কেল ভার্নন একটু চেয়ারে এলিয়ে পড়লেন। আন্ট পেটুনিয়া ব্র্যান্ডি আনতে ছুটলেন। হ্যারির ঠাঁই হলো অন্ধকার কাবার্ডে। সে ভেবেছিল তার যদি একটা ঘড়ি থাকতো। ঘড়ি না থাকায় সে সময় জানতে পারল না। ডার্সলি পরিবারের সদস্যরা ঘুমিয়েছে কিনা এটা সে বুঝতে পারছিল না।
তারা না ঘুমোলে সে রান্নাঘরে যাবার কথা ভাবতেও পারে না। প্রায় 10 বছর হ্যারি ডার্সলি পরিবারের সাথে কাটিয়েছে। 10টা বছর খুব বিরক্তিকর ও কষ্টকর সময়। ছোটবেলার কথা তার যতদূর মনে পড়ে, তার বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান তখনকার কথা। যে গাড়িতে ওর বাবা মা দুর্ঘটনায় মারা যান সেখানে সেও ছিল, কিন্তু সে সময়ের কথা তার মোটেও স্মরণ নেই। কাবার্ডে যখন সে দীর্ঘক্ষণ তার অতীত স্মরণের চেষ্টা করলো, তখন এক আশ্চর্যজনক দৃশ্য দেখল। এক তীব্র সবুজ আলোক রশ্মি দেখে সে কপালের কাটা দাগে তীব্র ব্যথা অনুভব করল। কপালের ব্যথা থেকে সে দুর্ঘটনার কথা মনে করতে পারে, কিন্তু সবুজ আলো এটা কোথা থেকে আসে? বাবা মার কথা একেবারেই তার স্মরণে নেই। তার বাবা মা সম্পর্কে কোনো কথা হ্যারির আঙ্কেল বা আন্ট তার সঙ্গে বলতেন না। এসব ব্যাপারে প্রশ্ন করাও হ্যারির জন্য বারণ ছিল। এই বাসায় তার বাবা মার কোনো ছবিও নেই। হ্যারির বয়স যখন আরো কম ছিল, তখন সে প্রায়ই স্বপ্ন দেখত একজন অচেনা আত্মীয় এসে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার একমাত্র পরিচিত বলতে এই ডার্সলি পরিবার। একবার আন্টের সঙ্গে দোকানে কেনাকাটার সময় একজন লোক এসে হ্যারিকে জিজ্ঞেস করেছিল সে তাকে চেনে কিনা। এই প্রশ্ন শুনে কোনো কিছু না কিনে আন্ট পেটুনিয়া দোকান থেকে বাইরে চলে আসেন। একবার এক অচেনা মহিলা চলন্ত বাস থেকে হ্যারিকে হাতছানি দিয়ে ডেকেছিল। মহিলার গায়ে সবুজ পোশাক, চেহারাটা একটু বুনো ধরনের, কিন্তু মজার ব্যাপার হলো হ্যারি যখনই তাদের সঙ্গে কথা বলতে চাইতেন তারা অদৃশ্য হয়ে যেত। স্কুলে হ্যারির কোনো বন্ধু ছিল না। সবাই জানতো এই ঢোলা জামা ও ভাঙা চশমা পরা হ্যারি পটারকে ডাডলি ও তার দুষ্টু বন্ধুরা কেউই পছন্দ করে না। কেউ হ্যারির সাথে মিশত না, কারণ ডাডলিকে চটাবার মতো সাহস কারোরই ছিল না। 3য় অধ্যায়। যে চিঠি কেউই লেখেনি। ব্রাজিলিয়ান বোয়া সাপটা বের হয়ে যাওয়ার কারণে হ্যারিকে দীর্ঘস্থায়ী শাস্তি ভোগ করতে হয়েছে। শাস্তি ভোগের পর যখন সে কাবার্ড থেকে মুক্তি পেল, তখন গরমের ছুটি চলছে। এরই মধ্যে ডাডলি তার নতুন সিনেমা ক্যামেরাটা ভেঙে ফেলেছে, নষ্ট করেছে রিমোট কন্ট্রোল এরোপ্লেন। তাছাড়া মিসেস ফিগ যখন ক্রাচে ভর করে প্রিভেট ড্রাইভের রাস্তা পার হচ্ছিলেন, তখন ডাডলি তার রেসিং সাইকেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। স্কুল ছুটি থাকায় হ্যারির বেশ ভালো লাগছে, তবে ডাডলির সাঙ্গপাঙ্গদের অত্যাচার থেকে কোনো মুক্তি নেই। তারা প্রতিদিন এই বাসায় বেড়াতে আসে। পায়ার্স, ডেনিস, ম্যালকম এবং গর্ডন এরা সবাই নির্বোধ। ডাডলি ছিল এই নির্বোধদের দলপতি। তাদের প্রধান খেলা ছিল হ্যারির ওপর নির্যাতন চালানো। এই কারণে হ্যারি ইচ্ছে করেই বেশিরভাগ সময় বাসার বাইরে কাটাতো, এদিকে সেদিকে ঘুরে বেড়াতো। শিগগিরই ছুটি শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে হ্যারি সেকেন্ডারি স্কুলে যাবে। তখনই সে প্রথমবারের মতো ডাডলির হাত থেকে ছাড়া পাবে। ডাডলি ভর্তি হবে আঙ্কেল ভার্ননের পুরনো স্কুলে। পায়ার্সও সেখানে ভর্তি হবে। হ্যারি ভর্তি হবে স্টোনওয়াল হাই-এ। ডাডলি হ্যারিকে বলে, স্টোনওয়ালে কি হয় জানিস? প্রথম দিনই তোদের মাথা টয়লেটে ঢুকিয়ে রাখবে। একবার ওপর তলায় গিয়ে প্র্যাকটিস করে দেখ কেমন লাগে। না ধন্যবাদ, হ্যারি জবাব দিল। ওই খারাপ টয়লেটে মাথা ঢোকাবার মতো নোংরা আর কিছু হতে পারে না। এই বলে হ্যারি দৌড়ে পালিয়ে গেল, যাতে ডাডলি তাকে দিয়ে এই ধরনের প্র্যাকটিস না করাতে পারে। জুলাই মাস। স্কুলের ইউনিফর্ম কেনার জন্য আন্ট পেটুনিয়া ডাডলিকে নিয়ে লন্ডন গেলেন। হ্যারিকে রেখে গেলেন মিসেস ফিগের কাছে। তার অবস্থা তখন এত খারাপ ছিল না। জানা গেল তিনি তার পোষা বিড়ালের একটাকে ডিঙোতে গিয়ে পড়ে গিয়ে এক পা ভেঙে ফেলেছেন। এরপর থেকে বিড়ালের প্রতি তার ভালোবাসার ঘাটতি পড়েছে। তিনি হ্যারিকে টিভি দেখতে দিলেন এবং বছরের পর বছর রেখে দেওয়া কিছু বাসি চকলেট কেকও খেতে দিলেন। ওই দিন সন্ধ্যায় বসার ঘরে ডাডলি তার নতুন ইউনিফর্ম পরে হেঁটে দেখালো সবাইকে। স্মেল্টিং স্কুলের মেরুন রঙের নিকার বোকার ইউনিফর্ম, হাতে একটা লাঠি, অপরকে পেটাবার জন্য, অবশ্যই শিক্ষকের দৃষ্টি এড়িয়ে। এটা পরবর্তী জীবনের জন্য ভালো ট্রেনিং বলে মনে করা হয়। আঙ্কেল ভার্নন ডাডলিকে নতুন ইউনিফর্মে দেখে খুব খুশি। তিনি খুশি হয়ে বললেন, আজ আমার জীবনের একটি পরম গর্বের দিন। ডাডলিকে দেখে আন্টের চোখে আনন্দাশ্রু। তিনি বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না ডাডলি এত বড় হয়ে গেছে। এসব কথায় হ্যারির হাসি পাচ্ছিল। সে বহু কষ্টে হাসি চেপে রাখল।
পরদিন সকালে হ্যারি নাস্তার জন্য রান্নাঘরে গেলে একটা বিশ্রী গন্ধ পেল। রান্নাঘরটা ছিল বড়সড়, সেখানেই খাবার টেবিল। মনে হচ্ছে ওখানে রাখা একটা বড় গামলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যারি উকি দিয়ে দেখল যে বড় কামরায় ময়লা কাপড় ভেজানো। সে আন্ট পেটুনিয়াকে জিজ্ঞেস করলো, এগুলো কি? আন্ট ঠোঁটে ঠোঁট চেপে নিরেট কণ্ঠে বলল, এগুলো তোমার স্কুলের ইউনিফর্ম। হ্যারি মন্তব্য করলো, আমি বুঝতে পারছি না যে এগুলো এত ভেজা হবে। আন্ট বলল, বোকার মতো কথা বলো না। আমি তোমার জন্য ডাডলির কিছু পুরনো কাপড় রং করে দিয়েছি। শেষ হলে দেখবে তোমাকে ঠিকই মানাচ্ছে। হ্যারির মনে সন্দেহ দেখা দিলেও সে কোনো প্রশ্ন করল না। ওই পোশাকে স্টোনওয়ালা স্কুলে তাকে প্রথম দিন কেমন দেখাবে? তাকে দেখে মনে হবে সে হাতির চামড়ার পোশাক পরেছে। আর ডাডলি এবং আঙ্কেল ভার্নন ঘরে ঢুকে নাক কুঁচকোলেন, কারণ হ্যারির ইউনিফর্ম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আঙ্কেল ভার্নন পত্রিকার পাতা খুললেন আর ডাডলি লাঠি দিয়ে টেবিল পেটাতে লাগলো। এমন সময় বাইরের ডাকবাক্সে পড়ার শব্দ শোনা গেল।